বন্দরনগরী যেন কংক্রিটের জঞ্জাল, বাস্তবায়ন হয়নি কোটি টাকার মাস্টার প্ল্যান। 90% ভবনই অনুমোদনহীন। সিডিএ, সিটি কর্পোরেশন আর ওয়াসাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। বেতন নিলেও বছরখানেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন না বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে থাকা মুনতাসির মামুন। অনিয়ম তদন্তে প্রশাসন, পদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, আর সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। খুনিরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। তাদের পুনর্বাসনের অপচেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদদের স্বজনরা। লজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি একটা জীবন সে ঝরাতে পারতো না। 5ই অগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেবে তাদেরকে সবাই প্রতিহত করব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবার চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের প্রত্যেককেই দেয়া হয় 5 লাখ টাকার চেক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত বলে মত দিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ভারতের সঙ্গে গত সরকারের করা গোপন চুক্তিগুলো প্রকাশ্যে আনারও দাবি জানান মুজিবুর রহমান মঞ্জু। একই সভায় দলের যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে সেটি হয়েছে। যে সমস্ত চুক্তিগুলো ভারতের সাথে হয়েছে, বেশিরভাগ চুক্তি আমাদের কাছে প্রকাশ করা হয় নাই। এই জন্য কয়েকদিন আগে যখন প্রধান উপদেষ্টার ওখানে আমরা সকল রাজনৈতিক দলগুলো গিয়েছিলাম, সেখানে আমরা এই দাবিটা তুলেছি যে এই চুক্তিগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনা বন্দি কাগজে কলমে, যে কারণে চট্টগ্রাম শহর পরিণত কংক্রিটের জঞ্জালে। অনুমোদনহীন ভবন ও স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে বন্দরনগরী। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। আর সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুড়ছেন একে অন্যের দিকে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন, যেন এক কংক্রিটের শহর। সিডিএর তথ্য বলছে 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 6তলা, 13,480টি 10তলা এবং 484টি 10 তলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর 90% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন, পরিকল্পিত নগরী নির্মাণে 30 থেকে 40% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 5 থেকে 7%। লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসেও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওইভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার। কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ 1995 সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান
প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। কমল, বন্দরনগরী চট্টগ্রাম কেন অপরিকল্পিত গড়ে উঠছে, এই দায় কার? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় যোগ দিয়েছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। আপনার স্বাগত জানাচ্ছে। আপনার কাছে জানতে চাইব এই মুহূর্তে চট্টগ্রামের আসলে প্রকৃত অবস্থাটা কি, কেন চট্টগ্রাম ইট পাথরের জঞ্জালে পরিণত হলো? ধন্যবাদ সময় টিভিকে এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। বিশেষ করে চট্টগ্রামের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং বন্দর নগরী, এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন যে দায় কার, দায় অবশ্যই এই বন্দরকে নিয়ন্ত্রণের জন্য, বন্দরকে গঠন করার জন্য যে কর্তৃপক্ষ আছে, আমি এককভাবে সিডিএকেও বলবো না, এখানে সিডিএ, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা সম্মিলিতভাবে আমাদের সকলেরই এটা দায়, আমি মনে করি এটা। এই মুহূর্তে চট্টগ্রাম শহর যে ইট পাথরের জঞ্জাল, সেটা চিত্রটা একটু আপনার দৃষ্টিতে আমরা দেখতে চাই। জি, এখানে ভবন বা অন্যান্য স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে যে সমস্ত ক্লিয়ারেন্স রাখা দরকার, যতটুকু স্পেস রাখা দরকার, আশেপাশে সবুজায়ন করা দরকার, এগুলোর কিছুটা ঘাটতি আসে বলেই আমাদেরকে ইট পাথরের জঞ্জাল বলে মনে হয়। তবে সবখানে যে আছে এরকম নয়। এখনও চট্টগ্রামে অনেক সুশোভিত সবুজ রয়েছে। যে সমস্ত জায়গায় এখনও সেই যেটা সঠিকভাবে নজর দিতে পারছে না, এর প্রধান কারণ হচ্ছে, আমি যেটা মনে করি যে চট্টগ্রাম সিডিএতে জনবলের সংকট একটা বিশাল ব্যাপার। চট্টগ্রাম নগরে যেভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে, আয়তন বাড়ছে, সিডিএর জনসংখ্যা কিন্তু সেভাবে বেড়ে উঠছে না। এমনকি বিগত 15-16 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয় নাই। তো অল্প সংখ্যক লোক দিয়ে কিভাবে তারা এতটুকু নজরদারি করবে? আমরা সেটা জানতে চাইবো স্যার। এই 60 বর্গ মাইলের চট্টগ্রাম, হাজার হাজার বিল্ডিং, আপনি বলছেন অনুমোদনহীন, অথচ কোটি কোটি টাকা খরচ করে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সে মাস্টার প্ল্যান সিডিও বাস্তবায়ন করতে পারেনি, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসাও কিন্তু এটা ওন করছে না। আপনারা নতুন একটা মাস্টার প্ল্যান হতে যাচ্ছে, আপনারা নতুন দায়িত্ব নিয়েছেন, আপনাদের পরিকল্পনা কি হবে? সিটি কর্পোরেশন এবং ওয়াসাকে আপনারা কতটা আস্থায় আনতে পারবেন? আমি অত্যন্ত আনন্দিত যে সাম্প্রতিক সময়ে সম্মানিত সিটি মেয়র, আমাদের নগর পিতা, এবং সিডিএর সম্মানিত চেয়ারম্যান এবং ওনারা যৌথভাবে বৈঠক করেছেন, আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন, এবং ওনারা বিস্তারিত আলোচনা করেছেন কেমনে আমরা সামনে এগিয়ে যেতে পারি। তো আমি এখান থেকে মনে হচ্ছে যে সামনে আগামীতে আমরা একটা ভালো একটা উন্নয়ন দেখতে পাবো। আর এক্ষেত্রে আমরা ইতিপূর্বে শুনে এসেছি যে কোনো সময় সিটি কর্পোরেশন বলে এটা সিডিএর কাজ, সিডিএ বলে সিটি কর্পোরেশনের কাজ। নানা রকমের বিভাজন এখানে ছিল, একজন আরেকজনের উপর দায় চাপানোর একটা সংস্কৃতি এখানে চালু হয়ে গিয়েছিল। তো এটা থেকে তাদের যে বর্তমান যে দুজন নেতা আমাদের সামনে আছেন, তাদের যে মনোভাব, তাতে আমরা আশান্বিত যে অতীতের মতো পারস্পরিক দায়ভার একজন আরেকজনের উপর চাপানোর সেই টেন্ডেন্সি থাকবে না, এবং আশা করি আগামীতে সেটা আরও জোরদার হবে, মানে আমাদের ঐক্যের প্রক্রিয়াটা আরও জোরদার হবে। আপনি আরেকটি কথা বলেছেন যে যারা শীর্ষে কর্মকর্তা রয়েছেন, আগে ছিলেন, তারা কেউ টেকনিক্যাল ছিলেন না, তারা প্রকৌশলী ছিলেন না। আসলে সমস্যাটা কোথায়, সেই কথা যদি আপনি বলেন, ব্যাখ্যা দিয়ে বলেন। অ্যাকচুয়ালি যার কাজ তাকে সেই কাজই করা উচিত। আমি একজন প্রকৌশলী, আমাকে যদি এখন হাসপাতালে দেওয়া হয়, অবশ্যই আমি সেখানে ফেল করব। একজন ব্যাংকারকে যদি একজন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে দেওয়া হয়, তিনি সেখানে ফেল করবেন।
তো সিডি এর মতো এটা টেকনিক্যাল প্রতিষ্ঠান, এটা সারা জীবন সারাক্ষণ তাদের নকশা, তার স্ট্রেংথ, ভূমিকম্প, আর্থকোয়েক এই জাতীয় বিষয়গুলি নিয়ে তাকে সার্বক্ষণিক কাজ করতে হয়। এখানে বিগত 15-16 বছর যাবত আমরা পেইনফুলি অবজার্ভ করেছি যে এখানে দক্ষতার চাইতে রাজনৈতিক বিবেচনাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যার ফলে ওনাদেরকে আরেকজনের উপর সবসময় নির্ভরশীল থেকে কাজ করতে হয়। এতে করে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের, এখানে সময়ও বাড়ে, খরচও ব্যয় হয়। তো এই রাজনৈতিক বিবেচনায় সব কিছু নেওয়াতেই এই জটিলতার সৃষ্টি হয়েছে। আপনারা কতটা নগরবাসী কতটা আশাবাদী করতে পারবেন? আপনাদের যে নতুন যে কমিটি, নতুন ম্যানেজমেন্ট, আপনারা নগরবাসীকে আশ্বস্ত করেন যেটার পূর্ণাঙ্গ সুন্দর নগরী নগরবাসী উপহার পাবে। আমি অত্যন্ত আনন্দিত যে বর্তমানে অন্তত সিডি এর একজন প্রকৌশলী লিডার এসেছেন। উনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, অত্যন্ত সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষ এবং তড়িৎকর্মা মানুষ। তো আমি বিগত 2-3টার সাথে আমি ওইভাবে বলবো না, একটু বেশ কম আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আর আমাদের কমিটিতেও, বোর্ড সভাতেও আমরা 2-3 জন প্রকৌশলী আছি, পরিকল্পনাবিদ আছে, এখানে আর্কিটেক্ট আছেন, তো সাংবাদিক আছেন, লয়ার আছেন। একটা ব্যালেন্সড কমিটি আমার কাছে এবার মনে হচ্ছে। তো আমাদের যদি সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকে, ইনশাল্লাহ আমরা একটা বড় কিছু করতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রকৌশলী মঞ্জেরে খোরশেদ আলম, যিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি এবং বর্তমান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য। তিনি একটা আশার বাণী শোনালেন, আগামীতে নগরবাসীর সুন্দর নগরী পাবে, যেহেতু সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং বর্তমান সিডিএ চেয়ারম্যান তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আগে কিন্তু একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানকে ওন করতো না, এখন তারা ওন করবেন এবং নগরবাসীকে সুন্দর নগরী উপহার দিবেন, সে আশ্বাস দিয়েছে। এবং একই সাথে আবার ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী মঞ্জেরে খোরশেদ আলম ভাইকে। এবং আমরা যে আলোচনা করছিলাম অপরিকল্পিত নগরীকে কিভাবে সুন্দর নগরীতে আনা যায়, সে আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে চট্টগ্রাম মহানগরী থেকে একজন অতিথি সহকারে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে আছেন 4 বছর, তবে বছর খানেক ধরে আসেন না ক্যাম্পাসে, কিন্তু মাসে মাসে বেতন নিয়েছেন ঠিকই। বিষয়টি নজরে আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এমন বাস্তবতায় বঙ্গবন্ধু চেয়ারের প্রয়োজনীয়তা নিয়ে উঠেছে প্রশ্ন। তারিফ রহমানের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ ও তার জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় বঙ্গবন্ধু চেয়ার। 2021 সালের 27 ফেব্রুয়ারি 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে। 2023 সালে তার মেয়াদ বাড়ানো হয় আরও 2 বছর। নীতিমালা অনুযায়ী বছরে অন্তত 2টি প্রবন্ধ ও 4টি সেমিনারে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু গত বছরের মার্চ থেকে তিনি কাজের অগ্রগতির কোনো প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে জমা দেননি। অথচ বেতন ভাতা বাবদ নিয়েছেন 47,64,800 টাকা। যদি আদায় করার কোনো সিদ্ধান্ত প্রশাসন থেকে আসে, তাহলে সেগুলো আমরা ওনাকে লিখিত চিঠি দিয়ে জানাবো যে আপনার বেতনগুলো এই কারণে ফেরত দেওয়া দরকার, আপনি ফেরত দিয়ে দেবেন। নিয়মিত বেতন ভাতা নিলেও 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আসেন না অধ্যাপক মুনতাসির খান মামুন। 2023 সালের মার্চ মাসের পর থেকে এ পর্যন্ত মুনতাসির মামুন সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবারের জন্য আসেননি। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের নভেম্বরে মুনতাসির খান মামুনের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5 আগস্টের আগে একাডেমিয়াতে, প্রশাসনে যে ধরনের দুর্নীতি দেখেছি, অপচয় দেখেছি, অন্যায় দেখেছি, এই জিনিসগুলো আমরা দেখতে চাইছি না। অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক মুনতাসির মামুনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া হয়নি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে আসা ফ্লাইটে তল্লাশি, 700 গ্রাম স্বর্ণালংকার জব্দ। অভিনেত্রী সহ 2 জন আটক। নজরদারি এড়াতে বহন করছিল হাতে গলায় স্কচটেপ। গণহত্যার দায়ে মিয়ানমারের জান্তা প্রধানের বিচার চান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। ন্যায় বিচার নিশ্চিত হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা তাদের। জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করায় আইসিসির প্রধান কৌঁসুলির প্রতি কৃতজ্ঞতা জানান তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, জান্তা প্রধানের বিচার হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা সহজ হবে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। অসংখ্য মানুষের অজানা পথ পাড়ি দেয়ার হৃদয়ে স্পর্শী এই মুহূর্তগুলো এখন রূপ নিয়েছে কষ্টের জীবনে। আশ্রয় শিবিরের কষ্টকর জীবনযাত্রায় লাখ লাখ রোহিঙ্গার দিন কাটছে ছন্দহীনভাবে। অথচ বছর 7 আগে প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে নাপ নদীর এপার ওপারে কাদামাটি মারিয়ে রোহিঙ্গাদের এক অনিশ্চিত যাত্রায় হতবাক হয় বিশ্ব। সহিংস এই কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেয় জাতিসংঘ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে
আন্তর্জাতিক অপরাধ আদালত। চলে 4 বছরেরও বেশি সময়। তদন্তের স্বার্থে আইসিসির প্রধান কৌশলী করিম খান 3 বার পরিদর্শন করেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। বার্মা জানজাসার হারে আর জিনিসের যদি আনে বিচারে বুদ্ধি আনারে আর তো মানে 8 বছর পর্যন্ত আশা আসছিল আর দেশের মাঝে আর বলা পুরাপুরি আশা আছে। আর রোহিঙ্গা নেতারা বলছেন ন্যায় বিচার নিশ্চিত হলে স্বস্তি পাবে মিয়ানমারের মানুষ। পুরা দুনিয়ায় যদি সে কোলাবোরেট কোঅপারেট করিয়া রে ইম্বল যদি খামান করত দইলে ইনশাআল্লাহ মি অনলাইন আল্লাহ জলদি তো জলদি অ্যারেস্টেড ওয়ারেং নিয়ে লিব। অপরাধী যারা রয়েছে তাদের যে গণহত্যায় যারা দায়ী তাদের বিচার দেখতে চায় এবং সেটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরত যাওয়া সহজ হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের কোনো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এটি প্রথম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে 2 হাতে স্কচ টেপে চুরি আটকে এবং গলায় সুকৌশলে চেইন বহন, এরপরও শেষ রক্ষা হলো না। 733 গ্রাম স্বর্ণালংকার সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক অভিনেত্রী সহ আটক করা হয়েছে 2 জনকে। এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসা ফ্লাইটে অভিযান চালিয়ে 2 যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে চুরি, চেইন ও হোয়াইট গোল্ডে 733 গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যেটি আনুমানিক বাজার মূল্য প্রায় 69 লাখ টাকা। আটক অভিনেত্রী অনামিকা জুথি ঢাকার মিরপুরের এবং রায়হান ইকবাল চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু শ্রম। অভাবের তাড়নায় ঝুঁকিপূর্ণ কাজ করছে কোমলমতি শিশুরা। অপরাধ জেনেও পারিশ্রমিক কম হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে বহু প্রতিষ্ঠান মালিক। শিশু শ্রম বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছে সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন। মাঝাউল আনোয়ার টিপুর রিপোর্ট। বেড়ে ওঠার কথা বাবা মায়ের স্নেহ মমতায়, স্বপ্ন বোনার কথা সাদা পৃষ্ঠার কালো হরপে। শৈশবের সে আনন্দ, স্বপ্ন আর সম্ভাবনা অধরা থাকে এইসব শিশুদের। পরিবারের অভাব তাদের ঠেলে দিয়েছে শিশু শ্রমে। গৃহস্থলী থেকে নির্মাণ শিল্প, ইটভাটা, কৃষি বা কারখানায় নিত্যদিন চলে জীবনের লড়াই। লক্ষ্মীপুরের প্রায় সব জায়গায় চোখে পড়বে এই দৃশ্য। ঝুঁকিপূর্ণ কাজ করছে কোমলমতি শিশুরা। যদিও মাসে বেতন মিলছে মাত্র 1.5 থেকে 2,000 টাকা। কেউ বা কাজ করছে শুধু 3 বেলা খাবারের বিনিময়ে। এইসব শিশুর পরিবারের অভাব অনটনের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতিষ্ঠান মালিক। আমি এখানে কাজ করি, এক বেলা খাই, বেতন অনেক পাই নাই। গ্যারেজে কাজ শিখি, কোম্পানি 3 বেলা খাওয়ায় আর মাসে 1500 টাকা বেতন দেয়। শিক্ষাবিদরা বলছেন, শিশু শ্রম কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো সহ জনসচেতনতার বিকল্প নেই। স্বাভাবিক কোনো আইন, নিয়ম, শৃঙ্খলা না থাকায় এক শ্রেণীর অসাধু মানুষ এই ভবিষ্যৎ নাগরিকদেরকে মানসিকভাবে ধ্বংস করছে। শিশু শ্রমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেসব প্রতিষ্ঠানের মালিকের কথা বলছেন তাদেরকে নিয়েও আমরা কথাবার্তা বলেছি। আমরা চাই না কোনো শিশু এই ঝুঁকিপূর্ণ শ্রমের মধ্যে আসুক। লক্ষ্মীপুরের বিভিন্ন কারখানায় 2000-এর বেশি শিশু শ্রমিক কাজ করলেও সঠিক পরিসংখ্যান নেই সমাজসেবা অধিদপ্তরের কাছে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। বিভাগীয় সময় আরো থাকছে। মেঘনা পারে শুটকি তৈরির ধুম, সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকশো কোটি টাকার সম্ভাবনাময় খাতে সরকারকে নজর দেওয়ার তাগিদ। কাগজে কলমে ডাস্টবিন 52টি, বাস্তবে যেটির দেখা মেলা ভার। 32 বছরও নির্মাণ করা যায়নি স্থায়ী ডাম্পিং স্টেশন। নোয়াখালীর চৌমোহনী পৌরসভার বাসিন্দাদের পথ চলতে হয় অন্তহীন এই ভোগান্তি নিয়ে। 32 বছর আগে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি মিললেও সংকটের বৃত্তে এখনও আটকা বাসিন্দারা। বলছেন, নিয়মিত কর দিয়েও মিলছে না নাগরিক সেবা। ডাস্টবিন না থাকায় রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা আর হাসপাতাল ক্লিনিকের বর্জ্য। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শুটকি তৈরির ধুম। স্বাদেও মানে ভালো হওয়ায় এখানকার শুটকির কদর দেশ জুড়ে। তাই প্রতি মৌসুমেই শত শত কোটি টাকার শুটকি তৈরি হয়ে থাকে মেঘনাপাড়ের এই জেলায়। ব্যবসায়ীরা বলছেন, সহজ শর্তে ঋণ মিললে সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জন। সম্ভাবনাময় এই খাতে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
সারি সারি বাঁশের মাচা। নদী হাওর থেকে মিঠা পানির মাছ এনে শুকানো হচ্ছে এসব মাচায়। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে শুটকি তৈরির মহোৎসব। তবে এখানে পুঁটি মাছের চাপা শুটকি উৎপাদন হয় সবচেয়ে বেশি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের শুটকির কদর। তবে মাচা তৈরি থেকে শুরু করে মাছ কেনা, শুকানো এবং রপ্তানি করতে প্রয়োজন হয় মোটা অঙ্কের পুঁজি। আর এই পুঁজি সংগ্রহ করতে দাদন ব্যবসায়ী কিংবা এনজিও সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিতে হয়। তাই উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ চান শুটকি ব্যবসায়ীরা। 2 কোটি টাকা দরকার এই মাছ এই সিজনে পুরা। কোটি কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু আমাদেরকে লোন দেয় না। কেউ পুঁজি দিতেছে আর কেউ খাইটা দিতেছে, এর মধ্যে 50-50 করে এভাবে ব্যবসাটা চলতেছে। সম্ভাবনাময় এই খাতে সরকার নজর দিলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। এটা যদি সুযোগ হয় যে সরকার একটা প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে একটু স্বল্প সুদে ঋণ দানের ব্যবস্থা করে, তাহলে এই শিল্পের বিকাশে সহযোগিতা হয়। কৃষি ব্যাংকের এক কর্মকর্তা জানান, ঋণ দিতে শুটকি ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তালিকা সংগ্রহ করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে লোন দিচ্ছি। আমরা 5 লক্ষ টাকা জামানতবিহীন সিএমএর অধীনে অতি সহজে ঋণ দিতে পারি। তারপর নারী উদ্যোক্তা যারা বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা স্কিমের আওতায় আমরা 5% রেটে লোন দিতে পারি। শুটকি উৎপাদন করে জেলার 3 উপজেলার 500 শতাধিক পরিবার সচল রেখেছেন সংসারের চাকা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে বছরে অন্তত 200 কোটি টাকার বাণিজ্য হবে বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শুটকি মাছ ব্যবসায়ীরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গত 5 বছরে ফেনীতে 40 লাখ মেট্রিক টন আমন চাল উদ্বৃত্ত থাকলেও এবছর দেখা দিয়েছে খাদ্য ঘাটতির শঙ্কা। গত 20 আগস্ট ফেনী উজানে ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় জেলার বিস্তৃত এলাকা। নষ্ট হয় 40,000 হেক্টর ফসলি জমি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত 5 কৃষি বর্ষে ফেনীতে চাহিদার বিপরীতে বাড়তি উৎপাদন হয় 41,513 মেট্রিক টন আমন চাল। চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 66,755 হেক্টর। তবে বন্যার কারণে আবাদ হয়েছে মাত্র 26,764 হেক্টর, যা লক্ষ্যমাত্রার 39,991 হেক্টর কম। কৃষকরা বলছেন, ক্ষেত থেকে যা ধান পাওয়া যাচ্ছে তাতে পরিবারের চাহিদাই মেটানো যাচ্ছে না। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত সপ্তাহে কক্সবাজারের আলোচিত ঘটনা ছিল সমুদ্র সৈকতে বিশাল আকৃতির পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে নির্মাণ করা ভাস্কর্য, যার উচ্চতা 62 ফুট। প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। মূলত ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করতে এমন প্রদর্শনী বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। 4 ডিসেম্বর চাঁদপুর সেচ প্রকল্প এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন কৃষকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন তারা। এ সময় গত 3 মাস আগে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় তাদের ক্ষতি তুলে ধরেন। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্দরনগরী যেন কংক্রিটের জঞ্জাল, বাস্তবায়ন হয়নি কোটি টাকার মাস্টার প্ল্যান, 90% ভবনই অনুমোদনহীন। সিডিএ, সিটি কর্পোরেশন আর ওয়াসাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। এবং বেতন নিলেও বছর খানেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন না বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে থাকা মুনতাসির মামুন। অনিয়ম তদন্তে প্রশাসন, পদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।